হাকিমপুর চেকপোস্টে এই মুহূর্তে সীমান্ত পেরোনোর ধুম, এসআইআর শুরু হতে পালানোর হিড়িক পড়েছে এবং সেই হাকিমপুর সীমান্ত থেকে যে ছবি এই মুহূর্তে উঠে আসছে, আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বিএসএফ এর উদ্যোগে সীমান্ত পার করানো হচ্ছে। যে অনুপ্রবেশকারীরা এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘাঁটি গেড়েছিল, এসআইআর শুরু হতেই বুঝতে পেরেছে আর তাদের এদেশে থাকার উপায় নেই এবং সেই কারণেই এখন পালানোর হিড়িক। যে পদ্ধতি মেনে পুশব্যাক হয়, অর্থাৎ বিএসএফ বিজিবির সঙ্গে কথা বলে তাদের হাতে তুলে দেয় তাদের নাগরিককে, অর্থাৎ বাংলাদেশের নাগরিকদেরকে, সেভাবেই সেই সমস্ত নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে যারা নগদে নাগরিক হওয়ার চেষ্টায় ছিল এদেশের, যারা নগদে নাগরিক হয়ে এদেশের ভাতের পাতে ভাগিদার হওয়ার চেষ্টায় ছিল, তাদেরকে বিএসএফ এবার সীমান্ত পার করাচ্ছে। বিজেপির সঙ্গে কথা বলে নথি হস্তান্তর করে সমস্ত নথি প্রথমে চেক করা হয় এবং তারপর নথি হস্তান্তর করা হয় এবং যে ব্যক্তি অনুপ্রবেশকারী হিসেবে এদেশের মাটিতে ঘাঁটি গেড়েছিল তাকে বিজিবির হাতে হস্তান্তর করে দেওয়া হয়। এটাই পুশব্যাকের নিয়ম এবং সেই নিয়ম মেনেই এই মুহূর্তে বিএসএফ বিজিবির হাতে তাদের দেশের নাগরিকদের, অর্থাৎ আমাদের দেশের অনুপ্রবেশকারীদের একে একে তুলে দিচ্ছে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, হাকিমপুর চেকপোস্টের ছবি দেখতে পাচ্ছেন যে কত মানুষ ভিড় করেছেন, কত অনুপ্রবেশকারী আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের এই বাংলার এ প্রান্তে ও প্রান্তে সে প্রান্তে ঘাঁটি গেড়েছিল। মাসুদ বস্তি, কেউ আটগড়া বস্তি, কেউ বা ডানকুনি বস্তি, বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছিল। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা বিএসএফ এর পুশব্যাকের সিস্টেম, অর্থাৎ নিয়ম মেনে কোনো নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানোর পদ্ধতি। তবে তার আগে সকালে কিন্তু আবার অন্য ছবি দেখেছিলাম আমরা, তখন দেখেছিলাম দালাল রাজের ছবিটা, কিভাবে দালালেরা টাকার বিনিময়ে সীমান্ত পার করে দিচ্ছে। ঠিক যেভাবে তারা ওপার থেকে এপারে অনুপ্রবেশকারী ঢুকিয়েছিল, টাকা নিয়ে নগদের নাগরিক করেছিল, ঠিক সেইভাবে হাতে টাকা দিয়েই তারা আবার সীমান্তের ওপারে তাদের ফেরত পাঠানোর চেষ্টায় ছিল এবং বাইক নিয়ে তারা রীতিমতো ঘুরে বেড়াচ্ছিল, তারা নজরদারি করে বেড়াচ্ছিল কাদেরকে টোপটা দেওয়া যায় এবং টাকাটা নিয়ে সীমান্ত পার করে দেওয়া যায়। এই দালালদের কাজই এই, তারা ওপার থেকে এপারে অনুপ্রবেশকারী ঢোকায় এবং আবার যখন অনুপ্রবেশকারী তার দেশে ফেরত যেতে চায় টাকা নিয়ে তাদেরকে ওপারে পাঠিয়ে দেয়। এবং এই দালালরা ঠিক সকালবেলা কোথায় কোথায় ঘুরছিল, কি করছিল, কিভাবে বাইকে দাপাদাপি করছিল, দেখুন সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। ওই বর্ডারটা ক্রস করাচ্ছিল, চেক করি যে বাংলাদেশের বাড়ি, হ্যাঁ ও একটা বাইক লেগে আছে, দৌড় মেরেছে, ধরতে পারেনি। মানে কারা কারা বাংলাদেশে কোথায় বাড়ি সেটা বলতে পারবো না, ওই দিক থেকে নিয়ে গিয়েছিল। মানে বাইকে করে কাকে নিয়ে যাচ্ছিল, কাউকে পার করে দিচ্ছিল? হ্যাঁ, ওটা ধুল। তার মানে দালাল চলে গেছে। দালাল সে টাকা দিয়ে পার করে দিতে গেছিল, তখন বিএসএফ ধরেছে। হ্যাঁ, ধরতে পারিনি, চলে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ পালিয়ে গেছে, তার মানে বিএসএফ এর সামনে বাইকে করে দালাল পার করে দিচ্ছিল, তখন বিএসএফ ধরে ফেললো। ধরতে পারিনি, চলে গেছে। যেমনটা বলছেন স্থানীয় টোটো চালক, যে দালাল, একজন দালাল বাইকে করে এখানে যারা হাকিমপুর চেকপোস্টের সামনে বসে রয়েছেন তাদের মধ্যে থেকেই কয়েকজনকে বাইকে করে তারা বর্ডার ক্রস করিয়ে দিতে চেয়েছিল। ঠিক তখনই সেই সময় বিএসএফ সেই লোকটিকে, সেই অভিযুক্ত লোকটিকে ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেই লোকটি বাইক নিয়ে ধাঁ করে পালিয়ে গিয়েছে। অর্থাৎ হাকিমপুর চেকপোস্টের সামনে এইভাবেই কিন্তু দালাল চক্র চলছে দিনের পর দিন। একইভাবে দালালরাই কিন্তু চোরাই পথে বিভিন্ন সময় প্রচুর টাকার বিনিময়ে বাংলাদেশিদের কিন্তু এই বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করিয়েছে। কিন্তু আজকে যেহেতু এসআইআর হচ্ছে, এসআইআর আতঙ্কে এখন বাংলাদেশিরা তাদের নিজেদের ঘরে ফিরে যাওয়ার জন্য তড়িঘড়ি তারা সবকিছু ছেড়ে ছুড়ে তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছে। ক্যামেরায় মেরাজ আলীর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, স্বরূপনগর। দালালরা ঠিক এভাবেই টাকা নেয় এবং নগদে নাগরিক করে, আবার তারা যখন ফিরে যেতে চায় তখন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এই টাকা নিয়েই। না, আমরা কথা বলছি না, যে অনুপ্রবেশকারীরা টাকা দিয়ে এপার বাংলায় এসেছে তারাই বলছে, যেমন সাহেল আলী বেশ কয়েক বছর আগে 12,000 টাকা এরকমই দালালের হাতে গুজে দিয়ে এপার বাংলায় এসেছিল। এবার ফেরার জন্য দালালরা তাই টাকা নেওয়ার জন্য উদ্গ্রীব, তারা ভিড় জমেছিল, বিএসএফ তারা করতে পালিয়ে গেছে, যে কথা আপনারা একটু আগে শুনলেন। এবার শুনুন সাহেল আলীর স্বীকারোক্তি, অনুপ্রবেশকারী স্বীকারোক্তি, যে সে কিভাবে নগদে 12,000 টাকা দালালের পকেটে গুজে দিয়ে এপার বাংলায় এসে ঘাঁটি গেড়েছিল। শুনুন।
কোথায় থাকতেন? দমদমে কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ কাজ করতেন। কাজ ছাড়া বিলাকা কেউ আসে? সে তো বটেই। কি সমস্যা হচ্ছিল বাংলাদেশে যে কারণে এইভাবে চলে আসা? এত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। দমদমের কোথায় ছিলে? এর বর্ডারটা কিভাবে ক্রস করেছিলে? কাঁটাতার পেরিয়ে নাকি নদী পেরিয়ে? চোরাইতে দালাল দিয়ে পার হয়েছিল। দালাল দিয়ে পার হয়েছিল। কত টাকা নিয়েছিল তোমাদের থেকে তারা? ওই 12-13 হাজার টাকা নিয়েছিল আর কি। 12-13 হাজার টাকা? তার মানে তো অনেক কষ্ট করে টাকাটা দিতে হয়েছে। তা তো অবশ্যই। তোমাদের কাছে নথি ছিল বা ভারতীয় কোনো নথি ছিল? বাংলাদেশের ডকুমেন্ট ছিল? দিদি জান না আপনার আর কিছু বলার? একেবারেই। আমরা কথা বললাম আরও একজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে এবং তিনি যেমনটাই অন ক্যামেরা তিনি ক্যামেরার সামনে জানালেন তিনি বাংলাদেশ থেকে গত কয়েক বছর আগে কাঁটাতার পেরিয়ে দালালের মাধ্যমে তিনি কাঁটাতার পেরিয়েছিলেন চোরাই পথে। 12 থেকে 13 হাজার টাকার বিনিময়ে তাকে পার করিয়ে দেওয়া হয়েছিল। দালালরা তাকে পার করিয়ে দিয়েছিলেন বর্ডার এবং তারপরে তিনি দমদমে থাকতে শুরু করেন। দমদমে তিনি কি কাজ করতেন, কোথায় থাকতেন সেই প্রশ্নের উত্তর তিনি দেননি আমাদের, কিন্তু আমরা বারবার তাকে লাগাতার প্রশ্ন করেছিলাম এবং যখন তাকে প্রশ্ন করা হলো যে তিনি দমদমের কোথায় থাকতেন, কি কাজ করতেন, কিভাবে তিনি এলেন, তিনি সব প্রশ্নের উত্তর কার্যত এড়িয়ে গেছেন। কিন্তু শুধু এইটুকু তিনি বলেছেন স্পষ্টত অন ক্যামেরায় যে তিনি দালালের মাধ্যমে চোরাই পথে কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন। তার কাছে ভারতীয় কোনো নথি নেই। বাংলাদেশের কিছু ডকুমেন্টস থাকলেও ভারতীয় কোনো বৈধ নথি, ভারতে থাকার জন্য যে নাগরিক হিসেবে থাকার জন্য যে বৈধ নথি দরকার সেই নথি তার কাছে কিন্তু ছিল না। অর্থাৎ স্পষ্ট যে এই হাকিমপুর চেকপোস্টে আসা এই বাংলাদেশি যারা রয়েছেন নাগরিক, যারা অনুপ্রবেশকারী হিসেবে ভারতে কয়েক বছর আগে বসবাস করা শুরু করেছিলেন, যাদের কাছে কোনো বৈধ নথি ছিল না, তারা কিন্তু চোরাই পথে দালালদের টাকা দিয়ে তারা কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, স্বরূপনগর। এবং এভাবেই নগদে নাগরিক হওয়ার পর এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘাঁটি গেড়ে বসা অবৈধ নথি নিয়ে। কোনো ধরনের বৈধ নথি তাদের কাছে নেই, কিন্তু তারা এখানে থাকে, খায়, এখানকার স্কুলে যায়, এমনকি বাড়িতে বসে টিউশনও পড়ায়। সাতক্ষীরার এক বাসিন্দার মুখে এমনটাই জানতে পারা গেল। সে এই পাড়ে এসে অর্থাৎ আমাদের বাংলায় এসে বাড়িতে বসে টিউশনও পড়াচ্ছিল, অথচ পুলিশ প্রশাসন কিছুই জানে না, কোনো ব্যবস্থা নেয় না পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন কোনোভাবেই এদেরকে ঘাড় ধরে বের করে দেয় না। এরা এখানে বসে টিউশনটুকু পড়ায়। রিপাবলিক যখন লাগাতার প্রশ্ন করে গেছে, তার মুখে আমতা আমতা করে কখনো উত্তর দেওয়া হচ্ছে, কখনো উত্তর দেওয়া হচ্ছে না, মুখে কুলুপ আটার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সত্যি কিভাবে আড়াল করা যায়? দেখুন একবার কিভাবে সাতক্ষীরার বাসিন্দা এপারে এসে বাড়িতে বসে টিউশন পড়ানোর বিজনেসও চালু করেছিল। আমার একটাই প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে নিউ টাউনে আপনি কি করতেন, কিভাবে নিজের জীবন জীবিকা কাটিয়েছেন এত বছর ধরে? আপনি কি বাড়িতে টিউশনই করতেন? জি। আচ্ছা, বাড়িতে টিউশনই করতেন। ওখানে কতজনকে তাও পড়াতেন আপনি? 5 জন। 5 জনকে পড়াতেন। 4 বছর আগে নিউ টাউনের কোথায় ছিলেন? নিউ টাউনে দাদা নিউ টাউনের কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন নিউ টাউনে? আপনি প্রবেশ করলেন কিভাবে? আরো 5 জন যেভাবে এসছে আমরা সেভাবে এসেছি। আমি অসুস্থ ছিলাম নিজে, এই কারণে চলে এসেছিলাম। অর্থনৈতিক দিক থেকে আমি পাচ্ছিলাম না, সেখানে চলে। এখন চলে যাচ্ছেন কেন? এখানে এটা তো আমার দেশ না, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে আমার নিজের দেশে। এখানকার ভারতীয় নথি আছে? না, কিছুই নেই। চেষ্টা করেছিলেন? না, আমার দেশ না এখানে, আমি এখানে নথি করে কি করবো? ফ্যামিলি কোথায়? ফ্যামিলি ব্যাংক। হ্যাঁ, ওখানে বাংলাদেশে। দেখলেন তো কিভাবে এরা এখানে বসে টিউশন পড়ানো পর্যন্ত শুরু করে দিয়েছিল। কিছুটা প্রশ্নের উত্তর দেয় তো কিছুটা গিলে খায়, উত্তর দিতে পারে না, মুখে কুলুপ আটে। এবং এই মুখে কুলুপ আটা এক আধবার নয়, আমাদের প্রতিনিধি পিঙ্কি গেছে, আমাদের প্রতিনিধি এলিনা গেছে, প্রতিদিন তারা রিপাবলিকের হয়ে প্রশ্ন করেছে এবং এরা মুখে কুলুপ এঁটে যাচ্ছে বারবার। দেখুন একবার আজ সকালে এলিনা যখন গেল, এলিনাকে দেখে কিভাবে একেবারে মুখে কুলুপ আটার চেষ্টা। আমরা এসে পৌঁছেছি হাকিমপুর চেকপোস্টের কাছে, যেখানে প্রচুর যারা বাংলাদেশিরা যারা এতদিন কলকাতায় ছিলেন, যারা ভারতে প্রবেশ করেছিলেন, তারা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। বর্ডার এরিয়ায় প্রত্যেকের কিন্তু আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, যে সমস্ত পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্রগুলোকে দেখা হচ্ছে এবং তারপরে তাদেরকে কিন্তু আবারও বর্ডার ক্রস করিয়ে তারা নিজেদের দেশে ফিরছেন। কিন্তু কি কারণে তারা এতগুলো দিন ভারতে ছিলেন? কতদিন ছিলেন ভারতে? কোথায় ছিলেন? ভারতের কোথায় ছিলেন? কলকাতার কোথাও ছিলেন?
এই মুহূর্তে কেউই মুখ খুলছেন না। আমরা আরো অনেকের সাথে কথা বলার অবশ্যই চেষ্টা করব যারা এখানে রয়েছেন। দাদা একটু কথা বলবো, কতদিন ভারতে ছিলেন দাদা? প্রত্যেকেই ক্যামেরা দেখে রীতিমতো মুখ ঘুরিয়ে নিচ্ছেন, এই মুহূর্তে কেউই কথা বলছেন না। আমি এখানে আরো যারা লোকাল যারা রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এরা কতদিন ধরে রয়েছে দাদা, কিছু বলতে পারেন? এরা কারা? এরা বাংলাদেশি তো? বাংলাদেশি। এই যে বাংলাদেশিরা এতদিন ধরে অপেক্ষা করছে, মোটামুটি কতদিন ধরে অপেক্ষা করছে দাদা? 4-5 দিন হচ্ছে। তারা বাংলাদেশে ফিরে যাবেন বলেই তো অপেক্ষা করছেন? এরা অনুপ্রবেশকারী এসেছিল অনেক আগে, এখন সব এসআইআর এর কারণে চলে যাচ্ছে। সব এসআইআর এর কারণে চলে যাচ্ছে। আচ্ছা, এসআইআর ভয়, তার মানে তারা পালিয়ে এসেছে, তাই তো? এসেছিল চোরাই ভাবে, কেউ এসেছে অনেকদিন আগে, সেগুলো এখন সব রিটার্ন যাচ্ছে। হাকিমপুর চেকপোস্টে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশিদের শয়ে বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশকারী, তারা অপেক্ষা করছেন নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য। ক্যামেরায় মেরাজ আলীর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, পাবলিক বাংলা, কলকাতা। রাত কিংবা আজকের সকাল থেকেও আবারও বহু মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা একসময় অনুপ্রবেশ করেছিলেন ভারতে, তাদের বেশ কিছু অংশ আজকের সকালেও দেখা যাচ্ছে এই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। কে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কি বলছেন? কোথা থেকে আসছেন দাদা? কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলতে পারেন না? কি হলো, চলে যাচ্ছেন কেন? কি হলো, কি সমস্যা? সাঁতরাগাছি থেকে তাহলে চলে যাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? পালাচ্ছে কোথায়? হ্যাঁ, চলে যাচ্ছেন কেন? কে বারণ করছিল আপনাকে কথা বলার জন্য? বারণ করে নাই। তাহলে বলুন কোথা থেকে এসেছেন? সাঁতরাগাছি থেকে এসেছি। সাঁতরাগাছিতে কবে থেকে থাকছিলেন? এই 2 বছর মতো। 2 বছর। কোন রাস্তা থেকে এসেছেন? চুরাই রাস্তা। হ্যাঁ, চুরাই ভাবে। কোন রাস্তা থেকে? চুরাই ভাবে এসেছি। কোথা থেকে আসছেন? কথা বলতে পারেন না? আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ অপেক্ষা করছেন? অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন, কেউ মুখ ঢাকছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউই কথা বলতে পারছেন না, কারোরই মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। তা কোত্থেকে এসছেন? কথা বলতে পারেন না? ঘাড় নাড়তে সাথে বলবো না। কেন? কি করেছি আমরা? কি দোষ করেছি? কে বলেছে আমরা দোষ করেছি? আমরা কি খারাপ মানুষ? দেখো কি সুন্দর, মানে একদম নিরীহ উত্তর যে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না। অদ্ভুত, মানে এর থেকে নিরীহ উত্তর আর কেউ হয় না। অন্তত উনি বললেন না যে আমি কথা বলতে পারি না, উনি বললেন আপনার সঙ্গে কথা বলা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।